তো আমি এটা আজ থেকে 6 বছর আগের ঘটনা। তো তখন আমি অনেক বড় একটা ধাক্কা খাই, কারণ আমার হচ্ছে গিয়ে ঘাসের একেবারেই কোনো মানে ওইভাবে ছিল না। তো শুধু ওই বাইরের খাবার কিনে খাওয়াইতাম, তো খাবার দেখা যাচ্ছে যে আমি যেভাবে যে খাবার খাওয়াই তাতে লস হয়ে যায়। আর এরপরে এসে আমি ওই জায়গায় লস করছি, করার পরে আবার এসে নতুন করে 6 বছর পরে এই সংগঠনের মাধ্যমে আমি একটা প্রস্তাব করি, পরে ওনারা বলে দেখা যাক কিছু করা যায় কিনা। তো যেহেতু একটা খামার আছে, আর এরপরে আমরা চিন্তা করলাম যে আসলে খামার করতে গেলে মূল আমাদের দরকার গরু ঘাসের আগে একটা ব্যবস্থা করা। তো সেখান থেকে আমাদের প্রায় 150% জমি এখনো ঘাসের জমি আছে। এখান থেকে এই ঘাস লাগানো আছে, এই যে দেখা যাচ্ছে ওদিকে এই একেবারে খামারের সাথে, এটা আমাদের প্রথম প্রজেক্ট। আর আরেকটা আছে দ্বিতীয় প্রজেক্ট, সেটা এখানে না, সেটা একটু দূরে। আর একটা আছে তৃতীয় প্রজেক্ট। তো আমরা যেটা করছি এখন, আমরা চাচ্ছি এই মানে কি জাতের গাছ লাগাইছেন? আমরা এখানে যে পাকচং আছে যেটা, তারপরে আপনার ওই যে এই পাকচং যে ঘাসটা আছে, এই ঘাসটা আমরা লাগাই। দর্শক শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ আজকে নতুন একটি প্রতিবেদন। দর্শক, আমরা যেখানে অবস্থান করছি সেটি হলো মাগুরা জেলায়, মাগুরা রাখাল ডেইরি অ্যাগ্রো ফার্ম। আমরা চলে এসেছি আজকে। আমরা এই রাখাল ডেইরি অ্যাগ্রো ফার্মে মাগুরাতে আপনাদের জানানোর চেষ্টা করবো এই খামারটি কিভাবে শুরু হলো, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আমরা এই আপনার খামারে মাগুরাতে চলে আসছি ঢাকা থেকে। আপনার খামার সম্পর্কে আমরা জানলাম, যেখানে নতুন উদ্যমে শুরু করছেন, নতুন উদ্যোক্তা আপনারা, এবং কিভাবে খামার শুরু করছেন এই বিষয়টা একটু জানতে চাইবো আপনার কাছে। এই যে রাখাল ডেইরি অ্যাগ্রো ফার্ম, আপনাদের একেবারে শুরুটা কিভাবে হয়েছে সেই বিষয়ে বলবেন। আসলে শুরুটা হচ্ছে আমাদের, আমিও ঢাকাতেই থাকি। আমাদের ঢাকাতে একটা সংগঠন আছে, এই সংগঠন হচ্ছে আশ্রয় সমবায় সমিতি। আমরা এটা দিয়ে শুরু করছিলাম, পরে সেখানে ওইটারই একটা শাখা রাখাল অ্যাগ্রো ডেইরি ফার্ম নামে এটা উদ্যোক্তা হিসাবে কাজ করি। তো সেক্ষেত্রে আমরা যারা আছি প্রত্যেকেই ঢাকাতেই আছি। আমাদের একটা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আমরা এখানে একটা চিন্তা করি যে আমরা ছোট করে কিছু একটা করা যায় কিনা। তো করতে করতে আমরা এটা শুরু করছি এই আপনার দেশি গরু দিয়ে। যে দেশি গরুতে হয় যে আপনার একটু খাদ্য খরচ কম আছে, এবং এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, একেবারে দেশি প্রথম শুরু করছে দেশি গরু দিয়ে। আমি জানতে চাচ্ছি এই শুরুটা কিভাবে হলো, কিভাবে খামারের চিন্তা আপনাদের মাথায়? খামারের চিন্তা আসলে বলছেন যে আশ্রয় সমবায় সমিতি, এই আশ্রয় সমবায় সমিতির এই গরুর খামারে মাথায় চিন্তা বা গরুর খামার কিভাবে চিন্তা হলো এই বিষয়টা একটু বলবেন। আমার আগে একটা খামার, এই খামারটাই আমার ওই সেটটা আমার করা ছিল। আচ্ছা। তো আমি এটা আজ থেকে 6 বছর আগের ঘটনা। তো তখন আমি অনেক বড় একটা ধাক্কা খাই, কারণ আমার হচ্ছে গিয়ে ঘাসের একেবারেই কোনো মানে ওইভাবে ছিল না। তো শুধু ওই বাইরের খাবার কিনে খাওয়াইতাম, তো খাবার দেখা যাচ্ছে যে আমি যেভাবে যে খাবার খাওয়াই তাতে লস হয়ে যায়। আর এরপরে এসে আমি ওই জায়গায় লস করছি, করার পরে আবার এসে নতুন করে 6 বছর পরে এই সংগঠনের মাধ্যমে আমি একটা প্রস্তাব করি, পরে ওনারা বলে দেখা যাক কিছু করা যায় কিনা। তো যেহেতু একটা খামার আছে, আর এরপরে আমরা চিন্তা করলাম যে আসলে খামার করতে গেলে মূল আমাদের দরকার গরু ঘাসের আগে একটা ব্যবস্থা করা। তো সেখান থেকে আমাদের প্রায় 150% জমি এখনো ঘাসের জমি আছে। এখান থেকে এই ঘাস লাগানো আছে, এই যে দেখা যাচ্ছে ওদিকে এই একেবারে খামারের সাথে, এটা আমাদের প্রথম প্রজেক্ট। আর আরেকটা আছে দ্বিতীয় প্রজেক্ট, সেটা এখানে না, সেটা একটু দূরে। আরেকটা আছে তৃতীয় প্রজেক্ট। তো আমরা যেটা করছি এখন, আমরা চাচ্ছি এই মানে কি জাতের গাছ লাগাইছেন? আমরা এখানে যে পাকচং আছে যেটা, তারপরে আপনার ওই যে এই পাকচং যে ঘাসটা আছে, এই ঘাসটা আমরা লাগাইছি এখন। আচ্ছা, আপনারা বলছেন যে ঘাস চাষের গরু পালনের বিকল্প ঘাস চাষ সবচেয়ে থাকতে হবে। ঘাস ছাড়া এই মুহূর্তে কত শতাংশ জমিতে? আমাদের 150% জমিতে বর্তমানে। 150? জি জি, মাশাআল্লাহ। তাহলে আপনাদের ঘাসের যোগান এই গরু পালনের বেশ চিন্তা, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেখা যাচ্ছে বেশ ভালো, বড় সড়ো করে শুরু করা। আমরা এখন আমাদের দানাদার খাদ্য কিনি বাজার থেকে। আসলে এই দানাদার খাদ্য কিন্তু মান অত ভালো না, দাম বেশি, মানও কম। কিন্তু আমরা এখন সামনে চিন্তা করতেছি এই দানাদার খাদ্যগুলো আমরা নিজেরাই তৈরি করব। আচ্ছা, আপনি একটা কথা বলছেন যে আপনার খামার এর আগে ছিল 6 বছর আগে, সেখানে আপনি খামার করে লাভবান হতে পারেন না। আমার ওদের পরিকল্পনা ঠিক ছিল না। আচ্ছা, এই পরিকল্পনা ঠিক ছিল না, আর এখন কি পরিকল্পনা আগালেন? পরিকল্পনা হচ্ছে গরু মানে খামার করতে গেলে আগে ঘাসের চাহিদা, ব্যাপক হারে ঘাসের চাহিদা আগে পূরণ করতে হবে, এবং এখান থেকে আপনার
আনুষঙ্গে আমরা তো আসলে এগ্রো নিয়ে কাজ করব। এখন শুধু গরু, এর সাথে আপনার শাকসবজি থাকবে, মাছ থাকবে, ছাগল থাকবে, ছাগলও আছে আমাদের কাছে। তারপর ছাগল, ভেড়া, গাউল, এগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর একটা কথা বলছেন যে আপনি শুরুটা করছেন দেশি গরু দিয়ে, জি, জি। এটা কেন? দেশি গরু হচ্ছে আপনার এটা এই যেমন এই গাভীটার কথাই বলি, এই গাভীটা আমার বয়স 2.5 মাস আগে কেনা। এর সঙ্গে কিন্তু এই বাছুরটা, এই বাছুরটা, এই বাছুর অনেক কেনার সময় বাছুর ছিল একেবারে ছোট ছিল। আচ্ছা, মানে তখন মনে হয় ওই অল্প বয়স ছিল। আর এখন এই গাভীটা কিনে, এখন এই গাভী যে টাকা দিয়ে কেনা, এখন বেচতে গেলে তা মনে করেন মিনিমাম 35 থেকে 40,000 টাকা এর মধ্যে প্রফিট আছে। প্রফিট আছে? জি, জি। মানে এর বাচ্চা ছাড়া না, শুধু গাভী? না, না, গাভী সহ, বাচ্চা সহ। বাচ্চা সহ? জি, জি। আচ্ছা, এটা দুধ কিরকম পাচ্ছেন? এই 2 কেজি 2.5 কেজি হয় আর কি। আর বিকালে দুধ আমরা খাওয়াই দিই। আচ্ছা, এরকম আরো দুটি গাভী দেখতেছি। এই গাভীটাও ঠিক ওই সেম অবস্থা, এটা বাছুর সহ? এটাও বাছুর সহ, এবং এগুলো গাভীন হয়ে গেছে। আমরা শাহিওয়াল দেওয়া হয়েছে। আসলে আমরা এগুলো দিয়ে ওই আপনার ওই শাহিওয়াল মানে বাছুর যাতে এগুলো করতে পারি, সেরকম প্রজনন ব্যবস্থা সেরকম দিচ্ছেন আর কি, ভালো একটা বাছুর আসে। জি, জি, বাছুর আসে। এই জন্য আমরা দেশি গরু, এটাও ওই একই অবস্থা। জি, জি। আচ্ছা, আমরা আসলে বাছুর প্রজনন করার জন্য এই গাভী, দেশি গাভী দিয়ে শুরু করছেন, এরপরে আমি অন্য গাভীও দেখতে পাচ্ছি, এরপরে অন্য গাভী কিভাবে কি চিন্তা দেখলেন? এখন চিন্তা করলাম যে আমাদের এই দেশি গাভী দিয়ে তো আসলে ওই যে একটা খরচ, এই খরচটা তো অনেক বেশ ভালো খরচ, এতগুলি গরু, রাখালের বেতন, ইলেকট্রিসিটি আছে। তো এই জন্য আমরা আবার ওই হলিস্টেন ফ্রিজিয়ান গাভী নিয়ে আসছি, এখন আরো উঠাবো। তো এটাতে একটা জিনিস হয় কি, যে আপনার দুধ বিক্রি করে যদি খাবারটা চালানো যায়, তো একটা সময় এটা আপনার বাছুরটা ওই 6 মাস পরে যাচ্ছে, বাছুর দাম 1 লক্ষ টাকা। আচ্ছা, আচ্ছা, ভালো কথা বলতেন। এরপরে আপনি অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান জাতের গাভী কিনছেন, সেই গাভীগুলো দিয়ে কোন গাভী দিয়ে শুরু করলেন? কিরকম দুধের গাভী শুরু করলেন? আমরা এই যে দেখা যাচ্ছে যে ওই কর্নার একটা আছে, এইটা আছে, ওইটা আছে। কোনটা প্রথমে? আমরা প্রথম ওই যে ওইটা দিয়ে শুরু। চলেন আমরা ওইটা দেখি একটু, সেটা সম্পর্কে একটু বলেন। এই গাভীটা আমরা শুরুতে কিনি। শুরুতে কেনেন? জি, জি। আচ্ছা, এইটা শুরুতে কিনছেন, মানে দেশি গাভীর পরে প্রথম মানে একটি অস্ট্রেলিয়ান এই যে ফ্রিজিয়ান না, নাকি হলস্টাইন ফ্রিজিয়ান? এটা হলিস্টেন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান কয় দাঁতের? এটা এখন 2 দাঁতের। এখন 2 দাঁত। কয় বিয়ানের? এটা দ্বিতীয় বার। দ্বিতীয় বিয়ান, মানে আপনি দ্বিতীয় বিয়ানে কিনছেন? জি। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান 2 দাঁতের দ্বিতীয় বিয়ানের একটি গাভী কিনছেন। কি পরিমাণ দুধ হয়, কি কারণে এটা চয়েস হলো? এটা আসলে ওই কেনার জন্য যে বললাম যে দুধের জন্য আসলে আমরা এটা চয়েস করছি, এবং এটা এখন 14-15 কেজি দুধ হচ্ছে আর কি। এখন 14-15 কেজি। কিনছিলেন কি চিন্তা করে? কত কেজি দুধ যার কাছ থেকে কিনছেন? যার কাছ থেকে কিনছি উনিও বলছিল এইভাবেই যে এটা ওই 14-15 কেজি দুধ হবে। যা বলছে আসলে তাই পাইছি। যা বলছে তাই পাইছেন? আচ্ছা, তাহলে একটু জানতে চাই কোথা থেকে কিনছেন এটা? ওই মানিকগঞ্জের পালোড়া থেকে। আমাদের ওনার নাম হচ্ছে সাইদ ভাই, উনিও খুব ভালো মানুষ। আসলে ওনার কথা কাজে অনেক সুন্দর মিল আছে। তো ওনার থেকে আমি মনে করি গরু নিলে কেউ ঠকবে না, যা দেখি যে মোটামুটি কথা কি আছে। আমরা চিন্তা করি মানিকগঞ্জের পালোড়া, মানিকগঞ্জ সাইদ ব্যাপারী। ও আচ্ছা, তাহলে তো জানতে, আমি যেটা বুঝতে পারছি নীলুফা এগ্রো ডেইরি ফার্ম। আচ্ছা, তার মালিক সাইদ ভাই, তার কাছ থেকে কিনছেন। তিনি আসলে কি বলছিলেন এই গাভী সম্পর্কে? কত কেজি দুধ হবে বলছিল যে ভাই এই গরু আপনার 14-15 কেজি দুধ হবে, কিন্তু আসলে সেটাই হচ্ছে। আচ্ছা, সেটাই হচ্ছে, আপনি সেটাই পাচ্ছেন। খাবার যদি সঠিক পরিমাণ দিতে পারেন, বা আমরা মনে হয় আপনাদের তো ঘাসের যোগান আছে, আপনি সঠিক খাবার দিতে পারছেন। আমরা ঘাস দেখতে পাচ্ছি সামনে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে। আচ্ছা, এই যে কত টাকা দিয়ে কিনছিলেন সেটা পড়ছিল আপনার 2,60,000 টাকা। 2,60,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এরপরে আরো যে গাভী রয়েছে এই পাশে, এই যে দেখতে পাচ্ছি, 2,53,000। এইটা 2,53,000 টাকা। আচ্ছা, এইটা সম্পর্কে এরকম একটু জানি। এটা কার কাছ থেকে কিনছেন? এটাও আপনার ওই সাইদ ভাই থেকে নেওয়া। সাইদ ভাইয়ের কাছ থেকে কিনছেন? জি, জি। মাশাআল্লাহ, এই গরুটা কিন্তু একটু উঁচা লম্বা ভালো আছে। ওইটাও উঁচা লম্বা খারাপ না, তবে ওইটার চেয়ে এইটা একটু আরেকটু বড় আর কি। এটা কয় দাঁতের? এটা 2 দাঁতের। 2 দাঁত? জি, জি। আচ্ছা, এটা কয় বিয়ানের? এই প্রথম। এইটা প্রথম বিয়ান। আচ্ছা, আচ্ছা, আপনার প্রথম বিয়ানই কিনছেন? জি। মাশাআল্লাহ। এটার দুধের কথা কি বলছে? এটা ওই এভাবেই বলছিল যে ভাই এটা এরকমই হবে, 14-15 কেজি দুধ হবে। তো এই 14 কেজি 15 কেজি এই এরকম ওঠানামা করে আর কি। ওঠানামা করে, মানে এটা আসলে ওঠানামা করার কারণ হলো ঘাসের, খাবারের। গাভীর যত্ন করতে হবে। একটা কথা অনেকেই বলে যে গাভীর দুধ হলো মুখে। তার মানে মুখে আপনি যত দিবেন সে দুধ সেইভাবে দেবে। যদি গাভীরা স্বাভাবিক সুস্থ থাকে,
জি। শুধু সুস্থ রাখে, কোনো রোগ বলাই নাই, খাবার যত ভালো দিবেন গাভীর দুধ তত পাওয়া যাবে। জি। মানে দেওয়ার ক্ষমতা সর্বোচ্চ সে দুধ দেবে যদি ভালো পরিমাণে গাভী দেওয়া যায়। চমৎকার। এটা এরকম পাচ্ছেন 2,53,000 টাকা। দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ পালোরা নীলুফাক্তার ডেইরি ফার্মের থেকে এই গাভীগুলো কিনেছেন। আমরা এরপরে যে গাভীটা সম্পর্কে সেটার সম্পর্কে একটু জানি। এই গরুটা আসলে দাঁতে না এখন। দাঁতে নাই? জি না। আদাত? আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, আদাত একটি ষাঁড় গরু আর গাভী গরু। গাভী। আচ্ছা, আমরা এই যে গাভীটি সম্পর্কে জানতে চাই, এটাও কি সেই ব্যাপারী কাছ থেকে? সেই ব্যাপারীর কাছ থেকে কিনা, সাইড বার থেকে এটা নেওয়া। কি একসাথে কিনছেন না পরে আগে একটা আনছেন এরপরে কিনছেন, এটা বলেন তো? এই একসাথে কিনা। তিনটা কি একসাথে কিনছেন? একসাথে কিনা। মাশাআল্লাহ। আচ্ছা, এইটা বলছেন যে দাঁতে নাই, জি। এটা কয় বিয়ান দিছে? এই প্রথম আমাদের প্রথম এখানে বিয়ান? এসে বাচ্চা হয়েছে। ও আপনার এখানে এটা এসে? আসলে গাভীন অবস্থায় নেওয়া। ও গাভীন অবস্থায় নিছিলেন? জি জি। এটা কি বলছিলেন? এটা ওই বলছিল 10-12 কেজি হতে পারে, তো 12 কেজি এরকমই হচ্ছে আসলে। 12 কেজি হচ্ছে? জি। মাশাআল্লাহ। এটার দাম কত নিছিল? এটা 2,07,000 টাকা পড়ছিল। 2,07,000। জি। আচ্ছা, এবার আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা আগে 3টি দেশি গাভী দেখাইছি, এবার 3টি অস্ট্রেলিয়া বা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী দেখালাম। এবার পার্থক্যটা একটু বলেন, আপনার এই অভিজ্ঞতার সম্পর্কে একটু জানতে চাই। পার্থক্যের বিষয়টা হচ্ছে আসলে এই গরু যত্ন করা লাগে খুব, আর ওই গরুটা যত্ন কম করলে সমস্যা হয় না। এই একটাই পার্থক্য এটা না, দেখতে পাই। একটাই পার্থক্য হলো না, আরো পার্থক্য আছে। না, আর ওই গরুর পার্থক্য দুধ আছে। দেয় 2 কেজি, এই গরুর দুধ দেয় 14 কেজি। না, সেখানে একটা বিষয় আছে যে ওই গরুর দাম আর এই গরুর দামও তো এক না, দামও তো অনেক ডিফারেন্স, যে কারণে তো এটা হবেই। আর আমরা মূলত আসলে বিষয়টা ওই গাভীগুলো দিয়ে আমরা ওই বাচ্চা উৎপাদনের জন্য, শাহিওয়াল বাচ্চা উৎপাদনের জন্য আমরা চিন্তা করি ওটা। তো আলহামদুলিল্লাহ ওটাও ভালো, খারাপ না। আপনার যারা বিশেষ করে নতুন লোক যারা, তারা আমার মনে হয় দেশি গরু দিয়ে শুরু করা উচিত, কারণ এগুলো হচ্ছে একটু কম জানলেও সমস্যা নেই, কিন্তু এইগুলো কম জানলে সমস্যা আছে। মানে দেশি গরু দিয়ে শুরু করবে কেন? কেন মানে বলতে, তো ওই গরুর যাদের অভিজ্ঞতা নাই, নতুন মানুষ, তারা তো একেবারে গরুর সম্পর্কে দেখা যায় 2 বছর 1 বছর করলে পর যখন অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আবার আপনার এই হলিস্টেইন ফ্রিজিয়ান যদি এটা নিয়ে কাজ করে, তখন ওই সমস্যাগুলো, নানান সমস্যা, যেমন খুরা রোগ আছে, তারপর হঠাৎ করে এই যে ম্যাস্টাইটিস নামক একটা গাভীর যে দুধের যে বাটের সমস্যা হয়, এগুলো অনেক সময় যদি হয়ে যায়, যদি প্রপার ট্রিটমেন্ট না দিতে পারে, সেক্ষেত্রে গরু মনে করেন ওই গরুটাই মায়ের, যদি নষ্ট হয়ে যায় বাটগুলো। আচ্ছা, সে কারণে জানার জন্য দেশি গরু দিয়ে শুরু করলে যখন সে বুঝতে পারবে, একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক যখন হবে, অভিজ্ঞতা হবে, গাভী গরুর সম্পর্কে বুঝতে পারবে যে না, একটা বিদেশি গরু এনে পালন করতে পারবে, রাখতে পারবে, তখন যেভাবে আপনি যখন কিনছিলেন, এখন আপনি মনে করছেন যে আপনার পক্ষে এই হলস্টাইন গরু পালন করা বা এইগুলো যত্ন করা সম্ভব? আমি তো ওই যে বললাম, আমি তো আগেই শুরু করছিলাম, আগে আমার ছিল আগে, তারপরে এটা আরো কিভাবে সুন্দর করে করা যায়, ওইখান থেকে কিছু অভিজ্ঞতা তো আছেই, সেটা সব দিয়ে মিলিয়ে সব নিচ্ছেন। মিলে। জি জি। আচ্ছা আচ্ছা, আমরা আর কি কি আছে খামারে এখানে? আর এই যে একটা, এটা কি গাভী? এটা গাভী। এটার অবস্থানটা কি? এটা অবস্থান হচ্ছে, এটা হচ্ছে গাভীন আছে, এখন 4 মাসের গাভীন। এটা কিনছিনি গাভীন নাকি না কয় বিয়ান এটা? এটা যে এই যে বাছুরটা সহ কিনা, এই যে বাছুরটা সহ? জি জি। এটা কোথা থেকে কিনছেন? এটা কই ব্যাপারই না? না না না, এটা হচ্ছে আপনার ওই যে কুষ্টিয়ার ওই দিকে চুয়াডাঙ্গা থেকে? কুষ্টিয়া। ও আচ্ছা, এটা কত নিছিল? এটা 2 লাখ পড়ছিল বাছুর সহ। 2,25,000? 2 লাখ। 2 লাখ পড়ছে। আচ্ছা আচ্ছা, বাছুর সহ 2 লক্ষ টাকা। আচ্ছা দর্শক দেখুন, ওইটা এই যে উঠছে, আমরা দেখালাম। এখন কি বাছুর প্রেগন্যান্সি কিনছিলেন? জি জি, এই বাচ্চা প্রথম এটা? জি জি। ও আচ্ছা, এটা কয় মাস হলো বাছুর বয়স? বাছুর বয়স 7 মাস। 7 মাস হয়ে গেছে। এখন কি প্রেগনেন্ট হয়েছে আবার? হ্যাঁ। কয় মাসে পড়ছে? 4 মাসে। আচ্ছা আচ্ছা, এই ভাই এটার দুধ কিরকম হয় এখন? কত হয়? 4 লিটার মতো এখন হচ্ছে। গাভী নিয়ে গেছে তো, বাচ্চাও বড় হয়ে যাচ্ছে এখন। সেটা তো এখন বাচ্চা 4 মাস হচ্ছে, যখন কাচ্চি ছিল, যখন বাচ্চা হয়েছে, কাচ্চি কালে কত কেজি দুধ পাইছেন সর্বোচ্চ? তাহলে তো 12 কেজি সারাদিনে। হ্যাঁ, সারাদিনে 12 কেজি দুধের গাভী, প্রথম দিকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা এরপরে দেখতে পাচ্ছি এদিকে ষাঁড় গরু সম্মান। আচ্ছা আচ্ছা ভাই, আমরা একটা জিনিস জানতে চাই, আপনারা মনে করেন যে দেশি গরু পালন করলে লাভবান বেশি হওয়া যাবে নাকি এই অস্ট্রেলিয়া এই হলস্টাইন? আসলে হলিস্টেইন ফ্রিজিয়ানে লাভ বেশি, কারণ এটার একটু যত্ন করতে পারলে ওইটা থেকে এটা লাভ বেশি, পরিশ্রমও বেশি, লাভও বেশি। আর ওটাতে পরিশ্রম কম, লাভও কম, এটাই আমি দেখতেছি আসলে। আচ্ছা আচ্ছা, ওইটা একটু কম যত্ন করলে সমস্যা না, কিন্তু এটা প্রপার ট্রিটমেন্ট মানে দেওয়া বা যত্ন করা,
একটু কোনো প্রকার 19-20 হওয়া যায় না। 19-20 হলে পরে মনে করেন আপনি তখন আপনার লসেই পড়তে হয়। আচ্ছা, আপনি বলছেন একটা প্রপার ট্রিটমেন্টটা, এই হলস্টাইন ফ্রিজিয়ানে প্রপার ট্রিটমেন্টটা কি কি করতে হয় এটা বলেন। ট্রিটমেন্ট বলতে যেমন ধরুন আপনার মেন হচ্ছে আপনার খামার পরিষ্কার রাখা। এটা এটা ট্রিটমেন্ট না অবশ্য, মানে এটা আসলে ওই রোগ থেকে, যেমন এই যে গরু যে আপনার এই যে আপনার দেখেন উনি যে বারবার এই যখন এই যে গরু দেখেন গোবরগুলো ফেলা দিচ্ছে মানে ইয়ার সাথে, এই গোবর যখন গরুতে পাড়ায়, এই পাড়ালে ওটা কিন্তু ভীষণ একটা ভাইরাস। হ্যাঁ, গোবরের মধ্যে এটা আপনার যখন মাটিতে পড়তেছে ওই সময় যখন আমরা পিছনে দেখতে পাচ্ছি আপনার গাবিতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, উনি সবসময় এইভাবে পরিষ্কার রাখে। তখন এইটাতে পাড়ানোর পরে এই খুরের মধ্যে যখন এই গোবরটা আটকে যায় তখন কিন্তু ভিতরে একেবারে যে নরম জায়গাটা ওইখানে ভাইরাসে আপনার এমন ভাবে মানে ভিতরে ঘা হয়ে যায়, গরু খায় না, পেট ফুলে যায়। এটা কি দেশি গরু তো হয় না? এটা দেশি গরু তো খুব একটা হয় না, আর ওদের আসলে মানে এরকম দেখি না, আমি এ পর্যন্ত পাই নাই, খুব একটা এরকম পাচ্ছি না, কিন্তু এই গরুগুলোর হয়। এই গরুগুলো হয়। আচ্ছা, এই আর কি যত্ন নিতে হয়? তারপরে ধরেন এই যে গরু ঠিক মতো খাবার দেওয়া, টাইম বাই টাইম খাবার দেওয়া। আবার একটা হচ্ছে কি গরুর অনুপাত ওজন অনুযায়ী খাবার দেওয়া, কিন্তু আপনি দেখা যায় গরু ওজন এক রকমের আছে, আপনি খাবার দিলে আর এক রকমের। খাবার বেশিও খাওয়ানো যাবে না, আবার কমও খাওয়ানো যাবে না। বেশি খাওয়ালে যেমন পেট ফোলা থাকে, তারপর ওই যে হজম শক্তি হয় না, এই এটা একটা সমস্যা। আবার কমও খাওয়ানো যাবে, এটা ওজন অনুযায়ী একটা আইডিয়া করে খাওয়াতে হবে আর কি। আচ্ছা, এরপরে ধরুন গোসল করানো, তারপরে আপনার এই যে গরুর প্রতি তো সবসময় খেয়ালই রাখতে হয় কোন গরু কি সমস্যা হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এই যে বলছেন যে গরুর ওজন আনুপাতিক, এই ওজন আনুপাতিকটা কিভাবে আপনি নির্ধারণ করবেন, আপনারা কিভাবে দেখেন? এই একটা গাবিতে একটু বলুন তো। এই গাবিটাই বলি, এই মিনিমাম কাঁচা ঘাস আমরা 26 থেকে 28 কেজি কাঁচা ঘাস খাওয়ানো লাগে প্রতিদিন। কেন এই গাড়ি কত কি ওয়েটে আপনি 26 কেজি খাওয়াচ্ছেন? কি মাপে আপনি 26 কেজি দিচ্ছেন এই গাবিটাকে? এই গরুটা আপনার আসলে এটার ওজন ভাই আসাদ ভাই, এই গরুটার জন্য ওয়েট যেন কতটুকু হতে পারে? 4 মণ উপরে না? 120 কেজি না? এই 160 কেজি, এই 160-70 কেজি ধরেই আমরা মোটামুটি ওইভাবে হিসাব করে ধরেন যদি 1 মণ ওজনের গরু হয় ধরেন, তাইলে ধরেন ওইভাবে আমরা 5-7 কেজি ঘাস খাওয়াই। আচ্ছা আচ্ছা, সেই হিসেবে আপনার আনুপাতিক হারে খাবার দিতে হয়। এটি যে সাইজের গরু হোক, যেরকম ওয়েট আনুপাতিক হারে খাবার দিতে হবে। এখন ধরুন আমি যদি ওই গরুটার ওই যে আপনার ওই গরুটা দেখা যাচ্ছে, ওই গরু কিন্তু আমি কাঁচা ঘাস 26 কেজি খাওয়াতে পারি না, খাইলে তো ঘাস খাই, তারপর ওর সাথে আবার দানাদার খাবার খাওয়ানো লাগে, তারপর অন্যান্য ইয়া আছে, এই জন্য এগুলা মানে এই জন্য বলছেন যে এই অস্ট্রেলিয়া হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু মানে সঠিক পরিমাণে যত্ন, সঠিক খাবার, সঠিক পরিচর্যা, এবং শীতের সময় এদের শীতের থেকে মনে করেন যেমন মুক্ত রাখা। আরেকটা জিনিস যাচ্ছি, আপনার যে দেশি গরুতে তো ভ্যাকসিন প্রয়োজন নাই? দেশি গরুতে ভ্যাকসিন দেওয়া লাগে, আপনার কৃমির যে ডোজটা আছে এটা করা লাগে। আর অস্ট্রেলিয়ার এই হলস্টাইন ফ্রিজিয়ানে কি কি জাতের ভ্যাকসিন দিচ্ছেন? আমি এখানে এই যে আপনার খুরা রোগের ভ্যাকসিন দিয়েছি, তারপর আপনার ওই যে গলা ফোলা যে সমস্যা হয় এটার জন্য একটা ভ্যাকসিন দেওয়া, তড়কা রোগের, তড়কা গলা ফোলা তো তড়কার মতোই। এটা কতদিন পর পর আপনি দিচ্ছেন? 6 মাসে, বছরে 2 বার। বছরে 2 বার। আচ্ছা আচ্ছা, আমরা জানলাম। আর এই যে আপনার কৃমির ডোজটা আমরা 3 মাস পর পর করি। কৃমির ডোজ 3 মাস পর, আর বাকিগুলো 6 মাস ডোজ। আচ্ছা, এবার আমরা একটু ষাঁড় গরু সম্পর্কে আছি। আপনি এই গাভীর পাশাপাশি ষাঁড় গরু রাখছেন, এই পরিকল্পনাটা কিভাবে কেন করছেন? এটা আমরা আসলে মাংসের জন্য আমরা শুরু করছি, সবে মাত্রই মাংসের জন্য চিন্তা করছি। যেমন এই গরুগুলো আসলে ছোট গরু কিনা ছিল না, এখন তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এই যে গরু দেখতেছি, এটা কি জাতের গরু এটা বলেন তো? এটাও যে আপনার ওই দেশি গরু হবে, দেশির মধ্যে ক্রস। কতদিন আপনি পালন করছেন এটা? এটা 2 মাস প্লাস। 2 মাস প্লাস? জি। আচ্ছা, এটা কত টাকায় কিনছিলেন একটু সেটা জানতে চাই। এটা পড়ছিল আপনার 55,000 টাকা। দর্শক, 55,000 টাকা 2 মাস পালন করে দেখতে পাচ্ছেন একটি অসাধারণ ষাঁড় গরু হয়ে উঠছে। দাঁতছে 2 দাঁত যাচ্ছে? জি, 2 দাঁত হইছে এটা? এটা কি যাচ্ছে না? এটা দাঁতে নেই, এখনো দাঁতে নেই। আচ্ছা, মানে যদি কোরবানি পর্যন্ত থাকে তাহলে তো মনে দাঁতবে? তা হয়তো হইতে পারে, হয়তো এখন বোঝা যাচ্ছে না। আচ্ছা, বোঝা যাচ্ছে না। আর এই ফ্রিজিয়ান গুলি? এইটা আসলে এই বাচ্চাটা কিনা ছিল 50,000 টাকা। 50,000? জি। আচ্ছা আচ্ছা, এটা কিনা 50,000। আর এইটা? ওইটা এই দুটো একসঙ্গে 1,05,000 পড়ছিল। 500? 1,05,000। 1,05,000 দুইটা? এইটা কোনটা? এই যে দুইটা। ও, এই দুইটা 1,05,000। ও দর্শক দেখুন, 1,05,000 টাকা। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, এই যে মোটা তাজাকরণ কি পরিমাণে খাবার দিতে হয়, বা এর মোটা তাজাকরণ কোন আছে কিনা আপনারা?
এটারও তো আসলে খাওয়ার বিষয়টা তো অবশ্যই আছে, তবে আমরা সকালে একবার দেয়, বিকালে দেয়, রাতের বেলা কি দেন ভাই খাবার? সকালে, দুপুরে, রাতে। রাইতে 3 বারই দিই। আচ্ছা, গাভীর তো শুনলাম যে আনুপাতিক হারে যে খাবার দেন দুধের জন্য, জি, জি। আর এই মাংস বৃদ্ধি করার জন্য আপনি কি আনুপাতিক হারে খাবার দেন? এইটারে অত খুব যে বেশি খাবার তা না, সকালবেলা মনে করেন যে খাবার দানাদার খাবার তো খাওয়াই সকালবেলা, কাঁচা ঘাস তো আছেই সাথে। আচ্ছা, আর বিকাল বেলা দানাদার খাবার 2 বেলা দেওয়া হয়। এইভাবে 2 বেলা দিচ্ছেন আর কি? জি, জি। মানে দেখছেন যে কিরকম বার বৃদ্ধি হয়। আচ্ছা আচ্ছা, আমরা এদিকে আরো কিছু ষাঁড় গরু দেখতে পাচ্ছি। 2 বেলাই গড়ে ধরেন 3 কেজি মতো যায়। হ্যাঁ, 2 বেলা 3-4 কেজি করে যায়। 3-4 কেজি যায়। ও আচ্ছা, আমরা এখানে আরো কিছু ষাঁড় দেখতে পাচ্ছি, আমরা একটু জানবো আপনার এই ষাঁড় গরু নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি। এখানেও দেখতে পাচ্ছি যে হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় গরু রয়েছে, এই যে 2টি হলস্টাইন ফ্রিজিয়ান। এগুলো আমরা চিন্তা করতেছি, একেবারে এখন তো দাঁতে নাই, এর একটা গরু কি দাঁত নাই? জি না, এই 2টো একটাও দাঁতে নাই? না, একটাও দাঁতে নাই। মাশাআল্লাহ। এইগুলো কিরকম দামে কিনছিলেন? এইগুলো পড়ছিল 65,000 টাকা করে। 65 করে? জি জি। মাশাআল্লাহ, এখন তো বেশ ভালো একটি দাম হবে। আর এই যে দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এইটা সিন্ধি জাতীয় গরু বলে আর কি, আসলে দেশি ক্রস। দেশি গরুর মধ্যে আসলে এটা শাহিওয়ালের মতোই বলা যায়। আচ্ছা, এটা শাহিওয়াল না আসলে। শাহিওয়াল না, ওই যে তাইলে মনে হয় এটা ক্রস হবে। শাহিওয়াল দেশি ক্রসের মধ্যে রয়েছে। আচ্ছা ভাইজান, আমরা এইবার জানতে চাচ্ছি আপনার এই ষাঁড় গরু নিয়ে মোটা তাজা করার পরিকল্পনাটা কি? এটা হচ্ছে আমরা এই যে যেমন এই গরুগুলো এনে যে কৃমি ডোজ করায় আমরা এই লিভার টনিক খাওয়াই দিই। আচ্ছা, এরপরে কিছু জিঙ্ক সাথে ওই যে দানাদার খাবার টাবার এগুলো আছে, তো আমরা 3 মাস পর এগুলো সেল করার চিন্তা করতেছি। 3 মাস পর? যদি কেউ নিতে চান আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। এখন যদি কেউ নিতে চায়, দর্শক যদি কেউ চান এই ষাঁড় গরু নিয়ে, আপনার এগুলি কি বেশ খামার পালন উপযুক্ত ষাঁড় গরু, কিন্তু এরা যে কেউ বড় বড় খামারে এটি পালন করলে কোরবানির দিকে টার্গেট করে লাভবান, আবার পালন করে লাভবান। আপনারা চাচ্ছেন এগুলো বিক্রি করে ছোট ষাঁড় গরু তারা ক্রয় করতে চাচ্ছেন। এবার সর্বশেষ ভাইজান জানতে চাই যে আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এই খামার তো আরো বড় কোন বর্তমানে আপনার এই ভবিষ্যৎ খামারের পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা ছাগল, গরু এবং ভেড়া, গাড়ল আমরা একেবারে টোটালি এই ধরনের মানে নিয়েই একবার কাজ করবো। আচ্ছা, মানে টোটালি আরো পরিকল্পনা অনেক বড় আকার করে শুরু করছেন। পাশাপাশি কি পরিমাণে গাভী চাচ্ছেন আপনার খামারে? আমরা টার্গেট কত? আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম গাভী 15টা গাভী রাখবো, আর ষাঁড় গরু অন্তত 20টা। 15টা গাভী, 20টা ষাঁড়। এই পরিমাণই আছে, মানে জায়গা যে পরিমাণ আছে পালন করা সম্ভব আপাতত। আচ্ছা আচ্ছা, সেই সাথে ছাগল রাখার চিন্তা ভাবনা করছেন? এই যে আপনার এইখানে ছাগল রাখার জায়গা রাখছেন আপনার, এইটাই ছাগলের জন্য। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এই মাগুরা রাখাল ডেইরি অ্যাগ্রো ফার্মে আমরা জানতে পারলাম, যদি কেউ যে কোনো ধরনের জিনিস, গাভী, বাছুর, ষাঁড় গরু আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমরা যোগাযোগ নাম্বার এবং লোকেশনটা একটু জানতে চাই। এটা হচ্ছে আপনার আমার আসলে মাগুরা জেলা আলোকদিয়া গ্রামের পাশেই, গ্রামের নাম হচ্ছে গোপডাঙ্গা, আর মাগুরা থেকে মাত্র 7 কিলোমিটার ভিতরে এখানে রাখাল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম বললে পরেই এখানে চলে আসা যাবে, এই লোকেশনে চলে আসা যাবে, কারণ এই এলাকার মধ্যে আমারই ফার্ম আছে। এই এলাকায় আর কারণ নাই আপাতত এই গ্রামে। আচ্ছা, এই গ্রামে আর কোনো খামার নেই? না, এই গ্রামে। মাশাআল্লাহ, আপনি এইবার একটু জানতে চাচ্ছি, আপনি বলছেন যে এই গ্রামে কোনো খামার নাই। এই যে খামার করছেন, আশেপাশে মানুষের সহযোগিতা, মানুষ কি বলে যে খামার করলে, গরু পালন করলে আসলে কি হবে? এইটা মানুষ আসলে বলে, অনেকে যারা করতে পারে না, আফসোস যাদের আছে তারা এরকমের মানে সব জায়গায় করে। আপনি যখন কোনো একটা কাজ করবেন ওই বাধা আসবে, হয়তো আপনার পরামর্শ দিবে একরকমের, আপনি চাবেন না তারপরও পরামর্শ দেবে, এইটা অমনে করলে ভালো হয়, অমনের সামনে দেখা যায় তার কোনো খামারই নাই, ও তো সে আপনার পরামর্শ দিচ্ছে। তো এটা থাকেই কম বেশি, তবে এটা নিজের। আচ্ছা, দেশি এই ধরনের গাভী নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, দেশি গরু না, আমরা দেশি গাভী দিয়ে আপনার ওই শাহিওয়াল বাছুর প্রজননটা করবো, এটা আমাদের একটা পরিকল্পনা আছে। মানে দেশি গাভীতে বাছুর প্রজনন করার চিন্তা করছে, যেহেতু এটা দুধের জন্য অত লাভজনক না, এটা দিয়ে বাছুর তৈরি করতে পারছে। এবং এই বাছুরগুলো কেন আপনি বাছুর কি ভালো পাওয়া যাচ্ছে? এই যে বাছুরগুলো দেখেন শাহিওয়াল বাছুর, এই বাছুরগুলো মানে এই কালারই খুব ভালো কালার, তো এই ধরনের কালারই হয়, আর এগুলোর চাহিদা অনেক ভালো, কুরবানির জন্য অনেক সুন্দর চাহিদা। মানে এগুলো খামার করে বিক্রি করার কথা বললে ওই গরুর থেকে এই গরু বিক্রি হয়ে যায়, যে সেই কারণে আপনি চাচ্ছেন যে এই দেশি গরু থেকে ভালো ভালো জাতের বাছুর পাওয়া সম্ভব, মানে প্রজনন করে সেই রকম। এখানে দেখতে পাচ্ছি এটি মানে বকনা না? মাঝখানটা বকনা, দুই সাইডে ষাঁড় গরু।
মাশাআল্লাহ, চমৎকার কিছু আমরা ছাগল দেখতেছি। এবার বলেন তো লোকেশন এবং ঠিকানা, মোবাইল এখানে নাম্বার। হচ্ছে আপনার এখানে হচ্ছে গ্রামের নাম হচ্ছে বুজরুক সেকুন্ডি, পাড়া গোপডাঙ্গা, মাগুরা জেলা, থানা জেলা পোস্ট সবই মাগুরা। আর মোবাইল নাম্বার হচ্ছে 019172162445।